সংঘাতপূর্ণ বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী বলেছেন প্রধান উপদেষ্টা। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে দেশে ফিরবেন শিগগিরই, জানিয়েছেন কায়সার কামাল। শেখ হাসিনার বিরুদ্ধে এবারে আদালত অবমাননার অভিযোগ। 15 মের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে দূরভিসন্ধিমূলক বলছে ইসলামী দলগুলো। সুপারিশ বাস্তবায়নের চেষ্টা হলে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংঘাতপূর্ণ বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রাজধানীর কর্মীটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেন। নিজেকে যুদ্ধবিরোধী হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে এখন এমন পরিস্থিতি যেখানে প্রতি মুহূর্তে হুমকি থাকে, তাই প্রস্তুতি রাখতে হয়। প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। বিগত সরকারের লুটপাটের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও অর্থনৈতিক বাস্তবতা মেনেই দেশের নিরাপত্তা স্ট্র্যাটেজি ঠিক করার কথা জানান প্রধান উপদেষ্টা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনীকে আরও আধুনিক করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দুর্গতদের প্রতি মানুষের সহমর্মিতা স্বনির্ভর দেশ গড়ে তুলবে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে গত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে 3000 ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সুবিধাভোগীরা তাদের প্রতিক্রিয়া জানান। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বরাদ্দকৃত টাকার অর্ধেক দিয়েই সুষ্ঠুভাবে প্রকল্প শেষ করায় প্রকল্পের সাথে যুক্ত সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদের রাজনীতি দেশের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এদেশে হিন্দু মুসলমানের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত কালীবাড়ি মন্দির চত্বরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কারণে একসময় তাকে মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে, যা তার কাছে খুব দুঃখজনক। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটি মানুষের মূল পরিচয় নয়। কবিগুরু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথকে কেবল কবি হিসেবে নয়, দার্শনিক হিসেবেও দেখেন তিনি। আমি কখনোই আপনাদেরকে আলাদা করে দেখার চেষ্টা করিনি, চিন্তা করিনি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতি আমাদেরকে আলাদা করে দেয় মাঝে মাঝে।
সেই রাজনীতি আমাদেরকে পরিহার করতে হবে। আমি আজকে বেশি কথা বলবো না, আপনাদের সাথে একটা কথা বলতে চাই। আস্থা রাখবেন, হ্যাভ ফেইথ অন আস। আমরা পারিবারিকভাবে আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ভবিষ্যতে। আমরা মনে করি আপনাদের বিপদ আমাদের বিপদ, আমার শান্তি আপনাদের শান্তি, আমার সুখ আপনাদের সুখ। এইটা চিন্তা ভাবনা করি আমরা। তখন বিভাজনের রাজনীতি আমরা এখানে করিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, শিগগিরই দেশে ফিরবেন জানিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। করিডর দেওয়ার আইনগত এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, সব রাজনৈতিক দলের সাথে পরামর্শ করার আহ্বান জানান কায়সার কামাল। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, বিএনপির অনুরোধে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে কাজ করছে সরকার। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। অন্তর্বর্তী সরকারের দেয়া নির্বাচনের সময়সীমা প্রাথমিকভাবে সমর্থন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে তার আগে দলটি চায় আওয়ামী লীগের বিচার, জুলাই সনদের ঘোষণা, পাশাপাশি জাতীয় নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার এনসিপির অস্থায়ী কার্যালয়ে গণসংহতি আন্দোলনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগের বিচার ও মৌলিক সংস্কারের সাথে একমত হলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সাথে রাজনৈতিক ঐক্য হতে পারে, তবে ভোটের মাঠে ঐক্যের বিষয়ে এখনো ভাবছে না এনসিপি। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি জানান, নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার ও সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান চায় তার দল। রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন না চাইলেও এই প্রক্রিয়ায় জনগণের অনুমোদন চায় গণসংহতি আন্দোলন। বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবারে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। এ বিষয়ে 15 মের মধ্যে ব্যাখ্যা দিতে শেখ হাসিনাকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এই অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। জানানো হয় 226টি মামলা হয়েছে, মানে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এ সময় ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হয়। এর আগে শেখ হাসিনার এমন অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত ওই আলামত ফরেনসিক পরীক্ষার আদেশ দিয়েছিল। অভিযুক্ত শেখ হাসিনা এবং আরও একজন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ, তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে টেলিফোনে। তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া, তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। নারী সংস্কারের কমিশনের প্রতিবেদন পূর্ব পরিকল্পিত। সুপারিশে নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আঘাত করার দুরভিসন্ধিমূলক পরিকল্পনা করা হয়েছে। তাই নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করলে উৎখাত করা হবে অন্তর্বর্তীকালীন সরকারকেও, এমন হুঁশিয়ারি দিয়েছে সমমনা ইসলামী দলগুলো। বুধবার দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়ামে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম ফোবিয়া প্রস্তাব ও করণীয় শীর্ষক এক সেমিনারে এমন হুঁশিয়ারি দেয় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে নারী সংস্কার কমিশনের মাধ্যমে ঘাপটি মারা ইসলামের শত্রুরা চক্রান্ত করছে। তাই নারী সংস্কার প্রতিবেদন বাস্তবায়নে যদি ইসলামের কোনো অবমাননা হয়, তাহলে প্রয়োজনে সংগ্রাম করে ইসলাম ও কোরআনের অধিকার প্রতিষ্ঠিত করা হবে। এ সময় অবিলম্বে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি জানানো হয়। ব্যবসায়ীদের কর ছাড় বা রেয়াত নেয়ার মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির 45তম সভায় এই আহ্বান জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, IMF, বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছে যাওয়া শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাত ও ব্যবসার উন্নয়নে সহায়তা চাওয়া হচ্ছে। তিনি জানান, ভুল ত্রুটি থাকবে, এরপরও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে চেষ্টা করছে সরকার। কোনো কাজ করতে গিয়ে গালমন্দ খেতে হলেও এর পেছনে সরকারের বিশেষ
কোনো এজেন্ডা নেই বলে উল্লেখ করেন তিনি। রাজস্ব আয় বাড়াতে ব্যবসায়ীরা সহানুভূতিশীল হলে সরকারও সহানুভূতিশীল হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সরকারকে কর দিলেই রেয়াত বা সুবিধা নিতে হবে এমন ধারণা পরিহারের আহ্বান জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। ইনসেন্টিভ মানে রেয়াত দিলে নেগেটিভ, মানে আমার এক্সপেন্ডিচার আরেকটা দিক হলো এক্সপেন্ডিচার। আপনি যে ট্যাক্সটা দেন এটা আপনার উপকারে আসবে, কুইট প্রো কিউ, আমি দিলাম ট্যাক্স, আমি বেনিফিট নেব, ট্যাক্স হিসেবে কিন্তু। প্রকৃতি ধ্বংসের প্রভাব পড়েছে খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে। শুকিয়ে গেছে বেশিরভাগ ঝিরি ও ছড়া, চলছে সুপেয় পানির তীব্র সংকট। নির্বিচারে গাছ ও পাহাড় কাটা, অপরিকল্পিত জুম চাষের কারণে এই অবস্থা বলে মনে করেন ভুক্তভোগীরা। বনায়নের মাধ্যমে ছড়া ও ঝিরিতে প্রাণ ফেরাতে সচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলার প্রাণ, প্রকৃতি, পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পাহাড়ি ছড়া ও ঝিরি। দুর্গম পাহাড়ের বাসিন্দারা সুপেয় পানির জন্য মূলত ছড়ার উপর নির্ভরশীল। শুষ্ক মৌসুম আসলেই পানির প্রবাহ নষ্ট হয়ে শুকিয়ে গেছে বেশিরভাগ ঝিরি ও ছড়া। বিপাকে স্থানীয়রা। আগে এখানে গাছপালা ছিল, বন জঙ্গল ছিল, তখন পানি ছিল, এখন গাছপালা কেটে ফেলাতে পানি শুকিয়ে গেছে। আর তাছাড়া সেগুন বাগান থাকাতে পানি আর বেশি শুকিয়ে গেছে, এখন মরুভূমি হয়ে গেছে পানি ছড়া। আমাদের ছড়া, কুয়া, চিরি, চটনা সব পানি শুকিয়ে গেছে। আমরা গোসল করা, কাপড় চোপড় পরা তো অনেক দূর, ঠিক মতো খাওয়ার পানিতে আমরা খাইতে পারতেছি না। গাছরা নাই, এখন জঙ্গল নাই, ছড়ার পানি সব শুকিয়ে গেছে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, পাহাড় ন্যাড়া করে চাষাবাদ করায় পানির সংকট তৈরি হয়েছে। জানান, দেশীয় প্রজাতির চিরসবুজ বৃক্ষ দিয়ে বনায়ন সৃষ্টি করা হচ্ছে। যদি আমরা বনকে বাঁচিয়ে রেখে ওখানকার সিলেকশন করে আমরা কিছু গাছ কাটতাম, পুরো জায়গাটা ন্যাড়া না করে আবার পুনরায় বনায়ন করতে পারতাম, এবং এখানে যদি এভারগ্রিন স্পেসিস দিয়ে যদি আমরা বনায়ন করতে পারি, এখানকার লোকাল স্পেসিস দিয়ে বনায়ন করতে পারি, তাহলে কিন্তু এটা রোধ করা সম্ভব। বন বাঁচলে প্রকৃতি বাঁচবে। খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলার ঝিরি ও ছড়ার প্রাণ ফেরাতে পাহাড় খেকো ও বন খেকোদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক। গাজীপুরের কোনাবাড়িতে MM ও মামুন নিটওয়্যার লিমিটেড নামে 2 কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য কারখানা দুটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সকাল 8টার সময় কারখানার গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ। শ্রমিকরা সকালে কারখানায় গেলে গেটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কারখানা কর্তৃপক্ষ বলছেন, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অসন্তোষ সৃষ্টি করে। পরে শ্রম আইন 13 এর 1 ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার সামনে অবস্থান করছেন। গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন বাবা। শ্রীপুরে প্রহ্লাদপুরের নানাইয়া আটিপাড়া গ্রামে গতরাতে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ জানায়, মালয়েশিয়া থেকে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়ে আনোয়ার। চিকিৎসার পর সুস্থ হলে আবারও তাকে মালয়েশিয়া পাঠানো হয়। সেখান থেকে আবারও দেশে ফিরে সে বাবার ওপরে বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। গতকাল বিকেলে গোয়াল ঘরে থাকা 11টি গরুকে পেটায় ছেলে, এ সময় বাবাকেও পেটায়। এসব ঘটনায় ক্ষুব্ধ বাবা রাতে ঘুমন্ত ছেলেকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পরে থানায় গিয়ে ঘটনাটি পুলিশকে জানালে মোহাম্মদ আলীকে হেফাজতে নেয় পুলিশ। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে স্কুল ছাত্র মোহাম্মদ রাহাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। বহদ্দারহাট এলাকার মোহাম্মদ লিয়াকত আলীর ছেলে রাহাত চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলত। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে জড়িত সন্দেহে 4 সহপাঠীকে আটক করা হয়েছে। অন্যদিকে ঝালকাঠির কাঠালিয়ায় লতাবুনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি শৌলজালিয়া ইউনিয়নের বিএনপির কর্মী। তার চিকিৎসা চলছে স্থানীয় একটি হাসপাতালে।
চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া 2 আসামির মধ্যে হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার 10 ঘণ্টা পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মহানগরীর খুলশী রেল লাইন সংলগ্ন বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, মামলার হাজিরা নির্ধারিত দিনে মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়। হাজিরা শেষে তাদের জেলা আদালতের হাজতখানায় রাখা হয়। সেখান থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলার সময় কৌশলে পালিয়ে যায় হত্যা মামলার আসামি ইকবাল হোসেন ও মাদক মামলার আসামি আনোয়ার হোসেন। হত্যা মামলার আসামি গ্রেফতার হলেও এখনও গ্রেফতার হয়নি মাদক মামলার অপর আসামি। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইলে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় বিনামূল্যে কৃষকদের দেওয়া হয়েছে আলু উত্তোলনের আধুনিক যন্ত্র। কৃষি অফিস বলছে, আধুনিক এই যন্ত্র ব্যবহারে 1 বিঘা জমি থেকে আলু তোলা যাবে মাত্র 1 ঘণ্টায়। এতে কমবে খরচ, বাড়বে উৎপাদন। টাঙ্গাইল থেকে আতাউর রহমান আজাদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় আলু উৎপাদনে মুখ ফিরিয়ে নিতে শুরু করে চাষিরা। তবে উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের আবাদের উৎসাহ যোগাতে বিনামূল্যে আলু উত্তোলনের যন্ত্র বিতরণের উদ্যোগ নেয় কৃষি গবেষণা ইনস্টিটিউট। আধুনিক এ যন্ত্র ব্যবহার করে ঘণ্টায় উত্তোলন করা যায় 1 বিঘা জমির আলু। সময় কম লাগায় কমেছে শ্রমিক ও উৎপাদন খরচ। খুশি চাষিরা। কামলা ওটা দিয়ে ওড়াইতাম, তাহলে মনে হয় অনেক কামলা লাগতো, সেই কারণে মিশিং দিয়ে ওড়াইতেছি, তাতে আমাদের অনেক খাসি হয়ে গেছে। কামলা নিয়ে তুললে 70-80 টাকা কামলা লাগতো, আর অন মেশিন দিয়ে তুলতেছি, অন মেশিনে অনেক খরচ কমে যেতেছে। কোনো কোনো বছর এই কেয়ারিং উত্তোলন খরচটা বেশি হয়, এই বছর গাড়ি দিয়ে ওঠানে আমাকে উত্তোলন খরচটা অনেকটা কম। বিভিন্ন জাতের আলু উৎপাদন সহ প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা বলছেন এই কর্মকর্তা। এই আলুগুলো আমরা সহজেই কোল্ড স্টোরেজে রাখতে পারবো, আর এই যন্ত্রটা যদি আমরা অত এলাকায় সরে যেতে পারি এবং আলু উৎপাদনের ক্ষেত্রে কৃষকরা লাভবান হবে এবং যন্ত্রের দাম কৃষকের হাতের কাছাকাছি হওয়াতে সহজে এর বিস্তার ঘটানো সম্ভব হবে। চলতি মৌসুমে জেলার সব কয়টি উপজেলায় আলু আবাদ হয়েছে 4122 হেক্টর জমিতে। এবার 83,509 মেট্রিক টন আলু উত্তোলন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত জাহিদুল ইসলাম পারভেজের পরিবারকে। সকালে ময়মনসিংহের ভালুকায় পারভেজের বাবার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে বাইসাইকেল র্যালি হয়েছে চট্টগ্রামে। সকালে মহানগরীর আউটার স্টেডিয়ামে র্যালিটির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাংলা ভিশনের সংবাদের পর বগুড়া জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি মজিরুন্নেসা মিলুকে দেখতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার সহ একটি টিম। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। এ সময় তার বিভিন্ন খোঁজ খবর এবং উন্নত চিকিৎসার বিষয়ে কথা বলেন তারা। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। নিরাপদ আম বাজারজাতকরণ সভা হয়েছে সাতক্ষীরায়। সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। ঝালকাঠিতে 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার আসামি নির্জন শিকদারের জামিন বাতিল ও তার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। নওগাঁ সরকারি কলেজে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের মানববন্ধন হয়েছে। সকালে কলেজের সামনে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। মাদকের ভয়াবহ পরিস্থিতির কবল থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও মানববন্ধন হয়েছে সাভারে। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক সালাউদ্দিন খান নাইম। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ক্রসবিডি বকনা গরু বিতরণ করা হয়েছে জয়পুরহাটে। সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার দলাহার ইউনিয়নে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার।
নীলফামারীর সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার অ্যাপ এবং এক্সিডি ইঞ্জিনিয়ার বাংলাদেশ ইইবি এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন খালেদ হাসান চৌধুরী ফাইম, শোয়েব বাশিরি হাবলু ও কাজী ফজলুল করিম সহ সংগঠন দুটির সিনিয়র নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সংঘাতপূর্ণ বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী বলেছেন প্রধান উপদেষ্টা। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়ার চিকিৎসার শেষ পর্যায়ে দেশে ফিরবেন শিগগিরই, জানিয়েছেন কায়সার কামাল। শেখ হাসিনার বিরুদ্ধে এবারে আদালত অবমাননার অভিযোগ। 15 মের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে দুরভিসন্ধিমূলক বলছে ইসলামী দলগুলো। সুপারিশ বাস্তবায়নের চেষ্টা হলে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।